তোমার বাসার সামনে দাঁড়ায় আছি, নামবা একটু? মাঝরাতে প্রাক্তনের মেসেজ দেখে আঁতকে উঠলাম। আমি লিখলাম, বাড়ি যাও মীরা, কোনো পরনারীর জন্য আমি নামবো না নিচে। মীরার রিপ্লাই এলো, কে পরনারী? আমি তো তোমার ভালোবাসা। সেটা যখন প্রেম ছিল তখন, এখন তো প্রেম নাই, চলে যাও। তুমি আসলে সংসার ভাঙবে আমার। তোমার সংসার ভাঙবো না আমি, প্লিজ একবার নামো। মেসেজের আওয়াজে আমার সদ্য বিয়ে করা বউ তোহা জেগে উঠল। সাথে সাথে ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেললাম আর শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। ও ঘুমের ঘোরেই আমাকে জড়িয়ে ধরল। ও আবার ঘুমিয়ে গেল, তবে আমি ঘুমালাম না। না, আর না, এর একটা ব্যবস্থা করতেই হবে। কথাটা বলে আস্তে করে নিচে নেমে গেলাম আর ফোনটা হাতে নিয়ে দেখি মেসেজ আসা বন্ধ হয়ে গেছে। ঘড়িতে দেখলাম রাত 12টা 10 বেজে গেছে। বারান্দায় গিয়ে বন্ধু সোহেলকে ফোন করলাম। সাথে সাথে ফোনটা রিসিভ হয়ে গেল। ও আগের থেকে রেডি হয়েছিল। কিরে, সব রেডি তো? যা আনতে বলছি এনেছিস? আমি বললাম। সোহেল, হ্যাঁ এনেছি, কিন্তু সে আরেক ঘটনা। তুই তাড়াতাড়ি নিচে নাম। আজ রাতেই মীরার মৃত্যুবার্ষিকী। আজ কবিরাজের কাছে যাব আমরা। আমি আর কথা না বাড়িয়ে নিচে নামা শুরু করলাম। হ্যাঁ, ঠিক শুনছেন, মীরার মৃত্যুবার্ষিকী আজ। আজ থেকে ঠিক 1 বছর আগে সে মারা গিয়েছে। মারা গিয়েছে বলে ভুল হবে, মেরে ফেলেছি। নিজের হাতে লাশটাকে পুঁতে দিয়েছি জঙ্গলে। তবে হঠাৎ মৃত মীরার আমার জীবনে কাল হয়ে ফিরে আসলো। তাহলে শুনুন সেই গল্প। 1 বছর আগে, তানভীর, আমি মনে হয় প্রেগনেন্ট। শীতের মিষ্টি কুয়াশার ঘেরা রাতে তানভীরের কাঁধে মাথা রেখে শান্ত গলায় কথাটি বলে উঠল মীরা। সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তানভীর। তানভীর, কি বলছো মীরা? মাথা ঠিক আছে তোমার? মীরা, তুমি এমন কেন করছো? আমি সত্যি বলছি। সেদিন শীতের রাতে আমি যখন তোমার সাথে হোটেলে দেখা করি, তুমি নিজেই তো আমাকে কাছে টেনে নিয়েছিলে। আমি বাধা দিইনি, কারণ আমি জানতাম তুমি আমায় ভালোবাসো। আমাকে এমনিতেও কিছুদিন পরে বিয়ে করবে। এখন এই মাসে আমার পিরিয়ড দেরিতে হয়েছে। আমি মনে হয় প্রেগনেন্ট। এত কিছু শুনতে চায় না তানভীর। এই শীতে যেন ঘেমে একাকার সে। কারণ সে তো কখনো মীরাকে ভালোবাসেনি, শুধু তার সৌন্দর্যের জন্য তার শরীরটাকে পেতে চেয়েছে। তাই এত নাটকের এত কিছু। তবে এখন সব জানাজানি হয়ে গেলে তো আরেক সমস্যা। তানভীর এর বাবা একজন এমপি। তাদের সামনে ইলেকশন। না, কোনোভাবেই মীরাকে সবার সামনে আনা যাবে না। এমনিতে মেয়েটা অনাথ, ওকে মেরে ফেললে কাকপক্ষীও টের পাবে না। তানভীর, মীরা আজ রাতে 11টার দিকে আমার সাথে দেখা করবে। মীরা, কেন? তানভীর, আমার ভালোবাসার মানুষের জন্য একটা সারপ্রাইজ আছে। য- যতই যা হোক, সে এখন আমার সন্তানের মা। মীরা, আমি ভেবেছিলাম তুমি বাচ্চাটা মানবে না, আর সেই তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ। আমি সত্যি ভুল ছিলাম। তোমার ভালোবাসায় কোনো কমতি নেই। তানভীর আর কিছু বলল না। মীরাকে নদীর পাড়ে রেখে একাই বাসায় চলে আসলো। তাড়াতাড়ি সব ফ্রেন্ডদের ফোন করে জানালো, যা করার আজ রাতেই করতে হবে। রাত এখন প্রায় 11টা 30। জঙ্গলের পাশে একটা রাস্তায় মীরাকে আসতে বলছে তানভীর। সাথে সোহেল, মারুফ, নিলয়, রাকিব সবাই আছে। সব কিছু প্ল্যান করে রেখেছে ওরা। আজকে মীরার কেস ক্লোজ হবে। কিছুক্ষণ পর মীরা এলো। মীরা, তানভীর, আমাকে এখানে কেন ডাকছো? তানভীর, সেটা ভিতরে গেলেই বুঝবে। মীরা তানভীরের কানের কাছে গিয়ে বলল, আর ওনারা কেন এখানে? তানভীর, ওরা ভিতরে সব কিছু রেডি করেছে, তোমার পছন্দের সব খাবার, আসো আমাদের সাথে। মীরার কিছুটা ভয় লাগছিল। যতই হোক না, একসাথে এক ছেলের সাথে যাচ্ছে। তাই তানভীরের হাতটা শক্ত করে ধরল। তানভীরও বিষয়টা বুঝতে পারল। মেয়েটা হয়তো সত্যিই আমাকে খুব বিশ্বাস করে। আনমনে কথাটি ভাবল। তবে এর কিছু করার নেই। খানিক বাদে জঙ্গলের মাঝামাঝি আসামাত্র হঠাৎ তানভীর মীরার হাতটা বেঁধে ফেলল। মীরা খুব ভয় পেয়ে, কি করছে তানভীর? ভয়ের কিছু নাই সোনা, এটাই তো তোমার সারপ্রাইজ। সোহেল, তা জামা কাপড় কি আমরাই খুলবো? তানভীর, তানভীর, করবি তোরা, খুলবো আমি নাকি? আমার তো আগেই করা শেষ, তোরা মজা নে। মীরা, কী সব হচ্ছে তানভীর? তুমি কেন এ- এমন করছো? প্লিজ আমাকে যেতে দাও। দোহাই লাগে, আমি কোনোদিন তোমার সামনে আসবো না। আমার সন্তানটাকে বাঁচতে দাও। শুনল না, ওরা কেউ মীরার কোনো কথাই শুনল না।
এক এক করে সবাই ধর্ষণ করলো তাকে। এক পর্যায়ে যখন দেখে সে অজ্ঞান, তখন জীবন্ত তাকে কবর দিয়ে দিল তানভীর। নিজ হাতে সেই মানুষটাকে কবর দিয়েছে যাকে একদিন এই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল ভালোবাসি প্রিয়। সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে আসলো। ফ্ল্যাশব্যাক শেষ। তবে তানভীর শান্তিতে থাকতে পারেনি। ওই দিনের পর থেকে গত 1 বছর ঠিকভাবে আয়না দেখেনি। আয়নায় দেখলে পিছনে মীরাকে দাঁড়িয়ে থাকতে দেখতো। রাতে একা শুলে দেখতো ফ্যানে মীরার মরদেহ ঝুলছে। কখনো বা দেখতো বাথরুমে কলে রক্ত পড়ছে। তবে এসব শুধু তার সাথে হয়েছে, বাকিদের কিছু হয়নি। হয়তো মীরার আত্মার ক্ষোভটা শুধু তার উপরেই রয়েছে, নাকি অন্য কারণ, কিছু জানে না। এসব থেকে বাঁচতেই বিয়ে করে, তবুও রক্ষে হলো না। এই তো বিয়ের 2 দিন আগের কথা। রাতে হঠাৎ মীরার মেসেজ দেখে সে চমকে যায় সাথে সাথে। মীরার মোবাইল তো মীরার সাথেই দাফন করেছে। দাফনের সময় মোবাইলটা জ্বলে উঠেছিল। তখন সময় ছিল 12টা। তখনও আশ্চর্যভাবে 12টা বাজে। মীরা অদ্ভুত কথা বলে, এমনভাবে মেসেজ করে যেন ওরা এখনও কাপল, আর মীরা বেঁচে আছে, ওর সাথে কিছুই হয়নি। বারবার রাতে দেখা করতে চায়। বিয়ের পরেও এই সমস্যা রয়ে গেছে। তানভীর যখন সবকিছু বন্ধুদের বলে, ওরা কবিরাজের কাছে যায়। সে বলে মীরা ফিরে এসেছে। মীরাকে শান্ত করতে হলে মীরার মৃতদেহ স্থান থেকে কিছু মাটি আনতে হবে। যা করার ওর মৃত্যুবার্ষিকীর দিনেই করতে হবে। তাই তো আজ সোহেল মাটি এনেছে। তখন গাড়ির হর্নের ধ্যানে ভাঙ্গে তানভীর। দ্রুত নিচে যায়। তবে যাওয়ার আগে কবিরাজের দেওয়া তাবিজটা পরে নিতে ভুলে না। নিঝুম রাত, চারপাশে পরিবেশ থমথমে। একটা নীরব রাস্তা দিয়ে একটা কালো রঙের প্রাইভেট কার যাচ্ছে। ভিতরে চুপচাপ বসে আছে সোহেল, তানভীর। সোহেল গাড়ি চালাচ্ছে, তানভীর হাতে মাটির থলেটা নিয়ে বসে আছে। একসময় নীরবতা ভেঙে তানভীর বলতে শুরু করলো। তানভীর, বললি কি যেন হয়েছে মাটি আনতে গিয়ে? কি হয়েছে সোহেল? সে এক লম্বা ঘটনা, শোন তাহলে। রাত 10টা বাজে। জঙ্গলের পথ দিয়ে একাই হেঁটে যাচ্ছে সোহেল। মনের মাঝে ভীষণ ভয়, তবে তা প্রকাশ করা দায়। ঠিক সেই জায়গা খুঁজে বের করতে বেশ কষ্ট হলো সোহেলের, যেখানে 1 বছর যাবৎ মীরার জানাজা ছাড়া আদ্যান্ত কবর দেওয়া শরীরটা পুঁতে রাখা আছে। অনেকক্ষণ পর জায়গাটা খুঁজে পেল সোহেল। তবে সেই পুরো কবর জুড়ে এখন মস্ত বড় একটা বট গাছ। তার অদ্ভুত ঢাল, থোকা থোকা পাতাগুলো যেন ভয়ানকভাবে তাকিয়ে আছে সোহেলের দিকে। সোহেলের মনে হলো তার দিকে কেউ তাকিয়ে আছে। সাথে সাথে মোবাইলের লাইটটা সেদিকে দিল। কেউ নেই তো, কেউ নেই। হঠাৎ সোহেলের মনে হলো একটা ডাল নড়ে উঠছে। তাকিয়ে দেখে একটা বাজ পাখি অনেক আওয়াজ করে ডাকছে। ভয় ও রাগের বশে আর সহ্য করতে পারছে না সে। পকেট থেকে পিস্তল বের করে একটা গুলি বের করে দিল। সাথে সাথে পাখিটা মরে নিচে পড়ে গেল। আর সহ্য হচ্ছে না তার। চারপাশ থেকে কেমন জানি ভন ভন আওয়াজ আসছে। হঠাৎ মনে হলো তার কাঁধে কেউ হাত রেখেছে, খুব ঠান্ডা হাত। সোহেল দম যেন আটকে যাচ্ছে। ভয়ে পিছে ফিরে তাকালো। মীরা? সোহেল যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মীরা সেদিনের মতো ছেঁড়া কাপড় পরা, মুখে কোনো রক্ত লাগা, সেরকম অসহায় দৃষ্টি। আর তখনই তানভীর, আগ্রহ ভয় নিয়ে, আর তখন, কি হয়েছে তোর সাথে? কিছু করেছে ও? সোহেল কোনো কথা বলছে না, চুপচাপ গাড়ি চালাচ্ছে। তানভীরের কেমন জানি লাগছে, চারিদিকে কোনো আওয়াজ নেই। তানভীরের নিঃশ্বাসের শব্দ যেন দূর হতে ধাক্কা পেয়ে নিজের কাছে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। হঠাৎ সোহেল রাস্তা ঘুরিয়ে অন্যদিকে গাড়ি নিয়ে গেল। তানভীর, এদিকে কোথায় নিচ্ছিস? কবিরাজের বাড়ি রাস্তাটা তো ওই দিকে। সোহেল কোনো কথা বলছে না, গাড়ি চালাচ্ছে চুপচাপ। তানভীর খেয়াল করলো মাটির থলেটা জানি কেমন। খুলে দেখে হাত ছিটকে ফেলে দেয় ওর। ওটা মরা পাখি। তার মনে সোহেল মাটি আনেনি। তখনই তানভীরকে দেখে সোহেল হাসছে, বেশ বিদঘুটে সেই হাসি। সোহেল, আর তখনই মীরা সোহেলের জিভ টেনে ছিঁড়ে ফেলল। সেই জিহ্বা দিয়ে যে মীরার শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করেছিল, এক পর্যায়ে তার সমস্ত শরীরে পচন ধরতে শুরু করে। আর মীরা সেই পচন তার লালা ফেলতে থাকে।
সে কি যন্ত্রণা, কি জ্বালা! একসময় সেই বটগাছের সোহেলের মৃতদেহ ঝুলিয়ে দেয় মীরা, যেখানে আগে থেকে তাদের অন্য বন্ধুদের মৃতদেহ ঝুলানো আছে। একশ্বাসে কথাগুলো বলে গেল সোহেল। তানভীরের শরীর ভয়ে কাঁপুনি দিয়ে উঠল। তানভীর এতক্ষণ খেয়াল করলো সোহেল মাস্ক পরা ছিল। সোহেল তানভীরের দিকে তাকালো, আস্তে আস্তে মাস্কটা খুলে ফেললো, আর হা করে তাকালো। জিভ নেই, মুখ দিয়ে রক্ত পড়ছে খুব, গালগুলো পচে গিয়েছে। তানভীর আর কিছু দেখার মতো অবস্থায় ছিল না। দৌড়ে চলন্ত গাড়ি দিয়ে লাফিয়ে পড়ল। তার একটা গাছের কাছে সোহেলের গাড়িটা ক্রস করলো। তানভীর খেয়াল করলো এটা তো সেই জঙ্গল, ওই তো সেই বটগাছ, অসংখ্য দেহ পুতুলের মতো ঝুলছে। তানভীর বুঝল সে হয়তো এ যাত্রায় বাঁচতে পারবে না। দৌড়ে গেল অন্য রাস্তায়। আর ঠিক সে সময় সকালের হালকা শীতল বাতাসে ঘুম ভাঙে তোহার। গায়ের কম্বলটা সরে গিয়েছে। উঠে পাশে তাকিয়ে দেখে তানভীর নাই। কোথায় গেল? প্রশ্নটা উকি মারল তার মনে। হয়তো মর্নিং ওয়াকে গেছে। ছেলেটা বড্ড পরিপাটি। এত বড় নেতার ছেলে বলে বাজে হবে হয়তো ভেবেছিল সে, কিন্তু বিয়ে করে বেশ কেয়ারফুল ছেলেটা। মনে কোনো দাগ নেই। উঠে ফ্রেশ হয়ে নেয় সে। আজব তো, এখনও আসছে না? এতক্ষণে আসার কথা। চুলগুলো শুকাতে শুকাতে বারান্দায় যায় সে। হালকা গোলাপি শাড়ি পরায় ফর্সা পেটটা দেখা যাচ্ছে অনেকটা। অমনি খেয়াল হলো নিচের দিকে। তাকিয়ে দেখে একটা ছেলে অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। বাড়ির বাউন্ডারির বাইরে হতে, এত দূর হতে তো ঠিকভাবে দেখাই যাচ্ছে না, তবে ছেলেটা এমনভাবে তাকাচ্ছে যেন খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে তোহাকে। তোহার শাড়ির আঁচলটা ঠিক করে নিচে গেল। সারা বাড়িতে পুলিশ দিয়ে ভরা। তোহা এক কানে বসে কান্না করছে। তার নতুন বিয়ে করা স্বামীর কোনো খোঁজ নেই। সারাদিন হয়ে গেল, তবুও কিছু খুঁজে পাচ্ছে না পুলিশ। অফিসার মেঘ, আচ্ছা, আপনি শেষ আপনার স্বামীকে কখন দেখেছেন? তোহা, কাল রাতে। সকালে ঘুম ভেঙে দেখি পাশে নেই। মেঘ, সন্দেহজনক কাউকে দেখেছেন আশেপাশে? তোহা, সকালে একটা ছেলেকে দেখেছিলাম, বাসার সামনে দাঁড়িয়ে আছে। মেঘ, আচ্ছা। পুলিশরা সিসিটিভি চেক করলো। একই, সেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল সে সময়। তবে তোহা ছেলের কথা বলল কেন? এবার সন্দেহ এখন তোহার দিকে। তা তোহার বুঝতে বাকি নেই। সে ভালো করে খেয়াল করে দেখলো মেয়েটাকে সে চেনে। সাথে সাথে চিৎকার দিয়ে উঠল সে। সবাই ওর আচরণে বেশ অবাক। রাত ৯টার কাছাকাছি। এতক্ষণ কাউকে কিছু না বলে রুমের মাঝে নিজেকে বন্ধ রেখেছিল সে। পুলিশ এখনো বাড়ি পাহারা দিচ্ছে। তোহা কি করবে বুঝতে পারছে না। শেষে লুকিয়ে বাড়ির বাইরে বের হয় সে। গাড়ি ছাড়া হেঁটে হেঁটে যাওয়ার ধরে জঙ্গলের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিক সেখানেই যাচ্ছে। জঙ্গলের কাছে চলে এসেছে তোহা। বেশ ভয় লাগছে তার। সকালে সিসিটিভিতে যে মেয়েটাকে দেখেছে সে দেখতে অনেকটা মীরার মতো। হ্যাঁ, মীরাকে চেনে তোহা। তোহা জঙ্গলে যাচ্ছে এত রিস্ক নিয়ে শুধু ভালোবাসার মানুষটাকে বাঁচাতে। তবে মীরার সাথে তোহার সম্পর্ক কি? ফ্ল্যাশব্যাক। অনেক রাত, এত রাতে জঙ্গল দিয়ে বাসায় ফিরছে তোহা। একটা শর্টকাট তাই। সে মেয়ে হলেও ভূত-টুতে ভয় পায় না। তার উপর বড় কমিশনের মেয়ে, তাকে তো ছেলেরাও কিছু করতে পারবে না। তবে আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছে। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল সে। গিয়ে দেখে একটা মেয়েকে কিছু ছেলে জঘন্যভাবে নির্যাতন করছে। শেষমেশ জীবন্ত পুঁতে ফেলে তাকে। এসব নিচে দাঁড়িয়ে দেখছে। ছেলেগুলো ভালো করে দেখছে। তবে নিজের প্রাণের ভয়ে বিবেককে লোভ দিয়ে লুকিয়ে ছিল সেদিন সে। পরে এ ব্যাপারে নাক গলায়নি। এমনকি এরপরেও সে তানবীরকে বিয়ে করেছে ক্রাশ বলে। একটা মেয়ে কীভাবে এতটা খারাপ হয় বর্তমানে? তোয়া ভয়ে ভয়ে জঙ্গলের ভিতরে ঢুকলো। কেমন জানি একটা পচা গন্ধ নাকে আসছে তার। ধীরে ধীরে সেই গাছটার দিকে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো তা দেখে ভয় সহ্য করতে পারল না সে। চিৎকার দিয়ে উঠল। একটা গাছে ঝুলছে কতগুলি মরদেহ। কিছু কিছু দেহ খুব বেশি পচে গিয়েছে। বুঝাই যাচ্ছে সোহেল ও তানভীর বাদে বাকিদের খুব আগেই মেরেছে মীরার আত্মা। আর ওদের কিছুদিনের মধ্যে সমানে কান্না করেই যাচ্ছে সে। তানভীরকে সে সত্যিই ভালোবাসতো, তবে তানভীরের টাকাকে আরও বেশি।
এখন তো তাকে এ বাড়ি ছাড়তে হবে। সাথে তার এ ভয়ও হচ্ছে মীরা তাকে না জানি মেরে ফেলে বাকিদের মতো। তখন এই ভয়ে গায়ে কাঁপুনি দিয়ে উঠল তার। কাঁধে কেউ হাত রেখেছে। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকায় অফিসার মেঘ। অবাক হয়ে বলে ওঠে অফিসার মেঘ। অবাক হলে হয়তো তোহা, এসবের মানে কি? অফিসার মেঘ, তো তোমাকে একটা গল্প বলি শোনো। একটা ভার্সিটিতে একটা মেয়ে পড়তো, খুব সুন্দরী, খুব ভালো, সবসময় সবাইকে হাসিয়ে বেড়াতো। মেয়েটা একটা ছেলেকে অসম্ভব ভালোবাসতো, এতটা বিশ্বাস করতো যে কেউ সেই ছেলেকে নিয়ে কিছু বললেও তা মানত না। মেয়েটাকে আবার একটা পুলিশও খুব ভালোবাসতো, সারা জীবন বেসেছে সেই ছোট থেকে, তবুও মেয়েটাকে পায়নি। মেয়েটা ততদিনে অন্য কারো। তবুও পুলিশ অফিসারটা এটা ভেবে খুশি ছিল যে মেয়েটা খুশি থাকবে, তবে তা হয়নি। ছেলেটা ছিল একটা জানোয়ার, আর তার আশেপাশে সবাই ছিল হিংস্র পশু। বাঁচতে দেয়নি, বাঁচতে দেয়নি ওরা ওই নিষ্পাপ মেয়েটাকে, মেরে দিয়েছে। পুরো 1 বছর লেগে যায় পুলিশটার খুনিদের নিয়ে সব তথ্য জোগাড় করতে। এখন সে প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ, হাহা, প্রতিশোধ। তোহার আর কিছু বুঝতে বাকি নেই। এইসব খুন মেঘ করেছে নিজের ভালোবাসার মানুষ মীরার জন্য। মেঘ, জানো, তানভীরের সাথে সেদিন গাড়িতে আমি ছিলাম। ইচ্ছে করে ওকে ভয়ে ভয়ে মেরেছি। ও এমনিতেই এতদিন যাবৎ ডিপ্রেশনে থাকতে থাকতে ভুলভাল দেখছিল, তাই ওকে মারতে আমার বেশি সমস্যা হয়নি। তোহা। মেঘ, ওরা যা করেছিল তা অন্যায়, কানুন ওদের শাস্তি দিতেই পারত। তাই মীরার সত্যিকারের ভালোবাসা আমি শাস্তি দিয়েছি ওদের। আর আমার সাথে সব সময় ছিল আমার ভালোবাসা। তাকে আমি সেদিন বাঁচাতে না পারলেও আমার কল্পনায় বাঁচিয়ে রেখেছি। জানি এখন আমি হয়তো মানসিক রোগী, তবে তাতে আমার যায় আসে না। মীরা আছে আমার পাশে, আছে। তোহা বলার মতো কিছু পাচ্ছে না, বুঝে গিয়েছি তার হাতেও বেশি সময় নেই। মেঘ ভয়ানক গর্জন দিয়ে উঠল। হাতের পিস্তলটা দিয়ে পরপর কয়েকটা গুলি করে মেরে ফেলল। পিছে দাঁড়িয়ে আছে তার মীরা, যাকে সে ছাড়া কেউ দেখতে পায় না। জড়িয়ে ধরল কল্পনার মীরাকে আর বলল, আমার প্রতিশোধ নেওয়া শেষ। এখন আমি তোমার কাছে আসছি। নিজের মাথায় গুলি করে সে আত্মহত্যা করল, তবে মুখে তার হাসি, কারণ সে তো সত্যিকারে ভালোবেসেছে। তার কিসের কষ্ট? আর মীরা তো তার সাথেই আছে। উপরেই একটা শকুন বসে খেতে লাগলো তানভীরের আধপচা মাংস। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।